ওয়েলকাম টু মানি টক উইথ দীপ। আগামী সপ্তাহে মার্কেটে কি বড় মুভ আসতে চলেছে? নিফটি কি নতুন হাই করবে নাকি আবার কারেকশন আসবে? আগামী সপ্তাহে মার্কেট কি প্রতিদিন চলবে এবং আগামী সপ্তাহে কোন কোন ট্রিগার পয়েন্ট ঠিক করবে মার্কেটের ডিরেকশন? চলুন এই সমস্ত বিষয়গুলো নিয়ে আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করে নেওয়া যাক। দেখুন, প্রথমেই আমি নিফটি হলিডে লিস্ট এখানে খুলে নিয়েছি। এনএসির যে হলিডে লিস্ট আছে এখানে দেখুন, এনএসির হলিডে লিস্টে দেখাচ্ছে দেখুন 28শে মে অর্থাৎ বৃহস্পতিবার এই সপ্তাহে যে আসছে, এই সপ্তাহে বৃহস্পতিবার কিন্তু মার্কেট ঈদের জন্য বন্ধ থাকছে, অর্থাৎ মার্কেট তাহলে 5 দিনের জায়গায় 4 দিন কিন্তু চলবে। এরপর দেখুন নিফটির চার্ট খুলে নিয়েছি। নিফটি লাস্ট এই ফ্রাইডেতে বন্ধ হয়েছে 23,719 পয়েন্টে, যেটা সারা সপ্তাহে ভোলাটিলিটি হয়েও প্রায় একই জায়গাতেই নিফটি বন্ধ হয়েছে। একটা রেঞ্জ বাউন্ড সিচুয়েশনের মধ্যে নিফটি চলে এসছে। এটা এই ভিডিওরই পরের দিকে যখন নিফটি অ্যানালিসিস করব তখন নিফটি এর পরে কোন দিকে যেতে পারে সেই প্রেডিকশানও আপনাদের দেবো। দেখুন নিফটি কবে কত পয়েন্টে বন্ধ হয়েছে সেটা এখানে আমি একটা চার্টে দেখাচ্ছি আপনাদের। 14ই মে দেখুন 23,689, 15ই মে দেখুন 23,643, মাত্র কয়েক পয়েন্টের এদিক ওদিক। 18ই মেতে আবার দেখুন 23,650, 19শে মেতে দেখুন 23,618, 20ই মে 23,659, 21শে মে 23,655, আবার 22শে মে 23,719। অর্থাৎ বুঝতেই পারছেন যে একটা পুরোপুরি রেঞ্জ বাউন্ড সিচুয়েশনের মধ্যেই কিন্তু নিফটি ঘোরাফেরা করছে। ব্যাপারটা সেই এরকম যে গরমকালে অনেক সময় এসির ঘর ছেড়ে বাইরে যেতে বারণ করা হয় না, যে এসি ঘরের মধ্যেই ঘোরাফেরা করা হয়, তো সেরকম ব্যাপারটা নিফটিরও হয়েছে, একটা রেঞ্জ বাউন্ড সিচুয়েশন চলে এসছে। দেখুন এবারে আর একটা আমাদের সব থেকে খারাপ খবর নিয়ে চলে এসেছি। ফুয়েল প্রাইসের আবার হাইক হয়েছে এই সপ্তাহের মধ্যে, তাহলে দুবার দাম বাড়লো। পেট্রোলের দাম বেড়েছে 87 পয়সা পার লিটার, ডিজেলের দাম বেড়েছে 91 পয়সা পার লিটার। এটা হওয়ারই ছিল, কারণ মিডল ইস্টে যে হারে যুদ্ধের জন্য ক্রুড অয়েলের দাম বেড়ে গেছে, বা যেটা কাঁচা তেল তার দাম যে হারে বেড়ে গেছে, আমাদের পেট্রোল প্রাইসের ডিজেল প্রাইসের দাম কিন্তু উত্তরোত্তর যে বাড়বে এর কিন্তু একটা আশঙ্কা করাই হচ্ছিল। দেখুন এখানে বলছে পেট্রোল ডিজেল প্রাইস ইস হাইকড ফর থার্ড টাইমস দিস মান্থ অ্যামিড মিডল ইস্ট ক্রাইসিস, অর্থাৎ মিডল ইস্ট ক্রাইসিসের জন্য 3 নাম্বার বারে পেট্রোল ডিজেলের দাম বাড়লো এবং আশঙ্কা করা হচ্ছে ভবিষ্যতে খুব অল্প দিনের মধ্যেই আরও বেশি দাম বাড়তে চলেছে। শুধু দেখছেন পেট্রোল ডিজেল না, এর সঙ্গে সঙ্গে কিন্তু সিএনজির দামও বাড়ছে। আর দেখুন পেট্রোল প্রাইস হাইকড বাই 87 পয়সা, ডিজেল প্রাইসের জন্য 91 পয়সা দাম বেড়েছে এবং সিএনজির দামও বেড়েছে। কিন্তু সিএনজিতে যে অটো চলে বা সিএনজি যেসব ক্ষেত্রে ইউজ হয় সিএনজিতে কিন্তু দাম বেড়েছে, যার জন্য যে পাবলিক ট্রান্সপোর্টের যে বিষয়টা সেটারও কিন্তু কস্ট আস্তে আস্তে বাড়তে চলেছে। এবার দেখুন পেট্রোলের দাম ফার্স্ট বেড়েছিল মে 15 তারিখে 3 টাকা বেড়েছিল, তারপরে মে 19 তারিখে বেড়েছে 90 পয়সা, আবার মে 23 তারিখে বেড়েছে 87 পয়সা, টোটাল বাড়লো 4 টাকা 77 পয়সা। আর ডিজেলের দামও বাড়লো 4 টাকা 81 পয়সা। এর জন্য কি হচ্ছে না, যেহেতু পরিবহনের খরচ বেড়ে যাচ্ছে, তাহলে ইনফ্লেশন বা মূল্যবৃদ্ধিও বাড়তে থাকছে। ইনফ্লেশনের ডাটা এসে গেছে আমাদের হাতে, দেখুন দেখিয়ে দিচ্ছি আপনাদের। ফোরকাস্ট ছিল 3.80, তার থেকে কম এসছে 3.48, কিন্তু প্রিভিয়াস বা আগের যে ডাটা ছিল 3.40, সেটার থেকে কিন্তু 3.48 বেশি এসছে। আর ফোরকাস্ট ছিল 3.80, যার থেকে কম এসছে, কিন্তু প্রিভিয়াস যে ডাটা 3.40 তার থেকে কিন্তু 3.48 বেশি এসছে। তাহলে ইনফ্লেশন বেড়ে যাওয়া মানেই বুঝতে পারছেন যে রুপির ডেপ্রিসিয়েশন আরও বেশি হারে হচ্ছে। এর ফলে আরবিআই এর ওপর একটা চাপ আসছে যে রেট হাইক করার জন্য, কারণ রেট হাইক না করলে ইনফ্লেশনকে কোনোভাবেই বাগে আনা যাবে না, যার জন্য কি হবে, ইনফ্লেশন বাড়তে থাকবে এবং আমাদের টোটাল যে ইকোনমির অবস্থা কিন্তু আরও খারাপ থেকে আরও খারাপের দিকে যাবে। ইন্ডিয়ান রুপি দেখতেই পাচ্ছেন যে আরও উপরের দিকে যাচ্ছে। ডলারের এগেনস্টে রুপির যে দাম, অর্থাৎ $1 এগেনস্টে রুপির দাম আরও বেশি পরিমাণ রুপি দিয়ে $1 কিনতে হচ্ছে, যার জন্য আমাদের রুপির অ্যাকচুয়ালি ডেপ্রিসিয়েশন হচ্ছে, রুপি নিচের দিকেতে যাচ্ছে। এবং আমি আগেই আপনাদের বলেছি রুপি যত নিচের দিকেতে আসবে এর সাথে কিন্তু আমাদের মার্কেটেরও পুরোপুরি ইনভার্সলি প্রপোর্শনাল, অর্থাৎ মার্কেটও ওই সঙ্গে 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 আর ওপরে যাবে না, মার্কেট সেই সঙ্গে সঙ্গে নিচের দিকেতেই আসবে। এরপর দেখুন আরবিআই ইজ নট ফেভার অফ রেট হাইকস টু ডিফেন্ড রুপি। আরবিআই কিন্তু বলছে যে রুপিকে ডিফেন্ড করার জন্য তারা রেট হাইক করবে না, কোনোভাবেই তারা রেট হাইক করবে না। কিন্তু এটা কতদিন এই স্ট্যান্ডটা বজায় রাখতে পারে সেটাই দেখার। এখন রেট কাটের কথা তো ভুলেই যান, রেটটাকে স্টেবল রাখাটাই আরবিআই এর কাছে সব থেকে বড় চ্যালেঞ্জ। কারণ রেটকে যদি স্টেবল রাখে তাহলে রুপি ডেপ্রিসিয়েট করবে, যার ফলে আমাদের মার্কেটে সেল অফ ক্রমশ চলতেই থাকবে।
এবং পেট্রোল ডিজেলের প্রাইস আরও বেশি বাড়তে থাকবে। এবার আরবিআই এর কাছে এখন চ্যালেঞ্জ, যে রুপিকে বাঁচাবে নাকি মার্কেটে প্রাইস যেটা আমাদের ইন্টারেস্ট রেট আছে তার প্রাইসটা হাইক করবে। তার ফলে কিন্তু আবার একটা ইম্প্যাক্ট আসবে আমাদের মার্কেটে, কিন্তু একটা ধস নেমে যেতে পারে, যেহেতু ইএমআই বেড়ে যাবে, যার ফলে বড় বড় কোম্পানি ক্যাপেক্স করবে না, এবং যেটা রিয়েল এস্টেট সেক্টর যেটা আছে সেই রিয়েল এস্টেট সেক্টরেও কিন্তু একটা বড় রকমের পতন আমরা দেখতে পাবো। তাহলে আরবিআই এর কাছে এখন চ্যালেঞ্জ, যে রেট হাইক করবে না করবে না। আরবিআই কিন্তু বর্তমান স্ট্যান্ড নিয়েছে, এখন রেট যেটা আছে সেই রেটটা স্টেবল লাগবে। এটা জুনের 2 তারিখের পরে আমরা একটা মিটিং আছে, তখন আমরা জানতে পারবো। এবার দেখুন ক্রুড অয়েলের প্রাইস কিন্তু আবার বেড়ে গেছে। দেখুন ব্রেন্ট ক্রুডের প্রাইস এখন $103 চলছে, যেটা উত্তরোত্তর বাড়ছে কমছে, কিন্তু $100 নিচে কোনোভাবেই আসছে না। এবং ক্রুড অয়েলের প্রাইস বেড়ে যাওয়ার জন্য আমাদেরও অয়েল প্রাইস বাড়াতে হচ্ছে, যার জন্য একটা ইনফ্লেশনের ভয় কিন্তু থেকেই যাচ্ছে। এবার দেখুন ইন্ডিয়া এর জন্য একটা মুভ নিতে চলেছে। এখন E20 ফুয়েল আসছে, আমরা জানি যে 80% পেট্রোল, 20% ইথানল দেওয়া থাকছে। এরপরে গভর্নমেন্ট ইনিশিয়েটিভ নিচ্ছে ইথানলের পার্সেন্টেজ আরও বাড়িয়ে 30%-এ নিয়ে যাওয়ার জন্য। এর ফলে কি প্রবলেমটা হচ্ছে, যেসব গাড়িতে আপনার, যে গাড়িতে আগে 1 লিটার পেট্রোলে ধরুন 40 কিলোমিটার মাইলেজ দিত, সেটা কমে গিয়ে 30 কিলোমিটার হয়ে যাচ্ছে, মাইলেজ কমে যাচ্ছে। এবং যেগুলো E20 কম্প্যাটেবল ভেহিকেল নয়, সেগুলোর জন্য কি হচ্ছে, সেগুলোর জন্য আপনাদের সেই সব ক্ষেত্রে গাড়ির ইন্টারনাল পার্টসেরও কিছু কিছু প্রবলেম আসছে বলে খবরে শোনা যাচ্ছে। এবার দেখুন মিডল ইস্টে ওয়ার কিন্তু সেই ফুল ফ্লেজেই চলছে, যেরকম চলছিল সেরকম ফুল ফ্লেজেই চলছে। এখানে কিন্তু ওয়ার থেমে যাওয়ার বা কোনো রকম নেগোসিয়েশন হওয়ার কিন্তু কোনো খবর পাওয়া যাচ্ছে না, যেটা মার্কেটের ক্ষেত্রে খুবই নেগেটিভ দিক। এবার দেখুন এফআইআই ডিআইআই এর বাই সেলের ডাটাটা যদি আমরা দেখি, দেখুন ডিআইআই 6,003 কোটি টাকার বাইং করেছে এবং এফআইআই 4,440 কোটি টাকার সেলিং করেছে। মার্কেটের মুভ যদি আমরা দেখি, এখানে কিন্তু রিটেল মার্কেটের মুভটাই মেনলি দেখানো হচ্ছে। রিটেলের মধ্যে কিন্তু এখনো পর্যন্ত গ্রিডেই আছে, বা রিটেলের মধ্যে আশা আছে হয়তো মার্কেট ওপরের দিকে যেতে পারে এখান থেকে। এবার চলুন নিফটি অ্যানালিসিসটা একটু আপনাদের দেখিয়ে দিই। দেখুন আপনাদের সামনে কিন্তু আমি নিফটির চার্টটা খুলে নিয়েছি। নিফটিতে যেরকম বলেছিলাম, দুটো লেভেল কিন্তু আমরা দিয়েছিলাম, যে 23,300 এই যে লেভেলটা আছে, এটা নিচের দিকের লেভেল, এবং ওপরের দিকে 24,300 এই লেভেলটা। এই দুটো লেভেলের মধ্যে কিন্তু নিফটি রেঞ্জ বাউন্ড থাকার কথা অনেক দিন আগেই ভিডিওতে বলে দিয়েছিলাম। এবং দেখুন সেই জায়গাতেই কিন্তু নিফটি রেঞ্জ বাউন্ড আছে, এবং খুব ভালো করে বলতে গেলে দেখুন 23,300 থেকে একটা বাউন্স ব্যাক নিয়ে নিফটি কিন্তু এখন এই 23,700 এই লেভেলটার মধ্যেই কিন্তু একটা কনসলিডেশন ফেজে আছে, এই লেভেলের মধ্যে কনসলিডেশন করছে। এবং এখান থেকে নিফটির ওপরের দিকে যাওয়ার কিন্তু কোনো চান্স আপাতত যেসব ডাটা আছে সেই ডাটা দিয়ে কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে না। এখান থেকে তাহলে নিফটি কি করতে পারে, এই লেভেলেই কনসলিডেশন আরও কিছুদিন চালাতে পারে, এরকম কনসলিডেশন ফেজে যেতে পারে। এবং এখান থেকে ডাউনে যদি দেখা যায় যে 23,300 এই লেভেলটা ব্রেক করেছে, তাহলে কিন্তু নিফটি ডাইরেক্ট 22,500 বা একটা 23,000-এর সাপোর্ট নিয়ে, যদি সাপোর্ট আবার ওপরের দিকে সেটাকে সাপোর্ট নিয়ে ওপরের দিকে যায় তো ভালো, নাহলে কিন্তু 22,500 লেভেলে কিন্তু নিফটি আসতে পারে। এই জন্য কিন্তু আপনাদের অবশ্যই তৈরি থাকতে হবে। আপনার মতে কি নিফটি আগামী সপ্তাহে আপ ট্রেন্ডে থাকবে নাকি নিফটি ডাউন ট্রেন্ডে যাবে? আপনার কি মতামত কমেন্ট করে অবশ্যই জানান, এবং ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন, এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ধন্যবাদ, দেখা হচ্ছে পরের নতুন ভিডিওতে।